আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তারেক রহমান নিজেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সব খোঁজ খবর রাখছেন, জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক। ধীরে ধীরে উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা না গেলে উদ্দেশ্য ব্যাহত হবে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। আরও আলোচনার প্রয়োজন আছে, উপদেষ্টা আসিফ নজরুল। এবং ঝিনাইদহ যশোর মহাসড়কের ৩১ কিলোমিটার জুড়ে বিভিন্ন স্থানে গর্ত, চরম ভোগান্তিতে যাত্রীরা। প্রায় ঘটছে দুর্ঘটনা, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন বলে জানিয়েছেন অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট তুলে ধরে একথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক। ডাক্তার জাহিদ হোসেন জানান, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বেগম জিয়া। এ সময় আবারও দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান তিনি। চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। উনি অ্যাকচুয়ালি লিভার ডিজিজ, কিডনি ডিজিজ এবং হৃদরোগের সমস্যা, সেই সাথে ওনার দীর্ঘদিনের অস্টিওআর্থ্রাইটিস, ওনার বয়স এবং সবকিছু মনে রেখে আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য ওনারাও চেষ্টা করছেন, আমরাও যেমন দেশে চেষ্টা করেছি। ঐক্যবদ্ধভাবে জুলাই গণঅভ্যুত্থানের সনদ ঘোষণা করা না গেলে এর উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, একতাতেই জুলাই বিপ্লবের সরকারের জন্ম, একতাতেই শক্তি। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্যের সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন, তবে কালেক্ষেপণ করা হবে না। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সর্বদলীয় বৈঠক। তাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একে একে যোগ দেন দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অংশ নেন ঘোষণাপত্রের প্রধান দাবিদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল। এ সময় বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সবাইকে স্বাগত জানিয়ে বলেন, এই সরকারের জন্মই হয়েছে ঐক্যের মাঝখানে, এর মাধ্যমেই এর সৃষ্টি। আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে। তিনি জানান, এককভাবে এই ঘোষণাপত্র কখনো সম্ভব নয়। ছাত্ররা শুরুতে এটা না বুঝলেও পরে তারা বুঝতে পারে। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি এখন। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতারা। বলেন, বৈঠক থেকে এখনো ঘোষণাপত্র নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এটা নিয়ে তাড়াহুড়া না করার তাগিদও দেন কেউ কেউ। সকলের মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ, এই নতুন স্বাধীনতার যে রাজনৈতিক চেতনা, যে ঐক্য, এটা যেন আমরা ধরে রাখতে পারি। ঘোষণাপত্রটা তার মধ্যে যেন প্রতিফলন ঘটে। তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য। ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। অনেকগুলি যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। এ সময় ঘোষণাপত্র যেন কোনো ধরনের অনৈক্যের সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই ইস্যুতে সকলে ঐক্যমতে পৌঁছেছে বলে জানায় জাতীয় নাগরিক কমিটি। আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা, যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের এই বর্তমানে সার্বভৌমত্ব
রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে, তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কালবিলম্ব না হয়, অযথা সময়ক্ষেপণ না হয়। তবে শুরু থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ দেওয়ার দাবি জানিয়ে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে গত 31 ডিসেম্বর সরকারকে 15 দিনের আলটিমেটামও দেয় তারা। যদিও আমরা 15 তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। হত্যাসহ 7টি মামলার পলাতক আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে পাবনার রূপপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোর থানা পুলিশের একটি টিম রাতে মাসুমকে গ্রেপ্তার করে। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল সে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় নাটোর 2 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত সাবেক এই ছাত্রলীগ নেতা। ঝিনাইদহ যশোর মহাসড়কের 31 কিলোমিটার জুড়ে স্থানে স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। মেরামতের বদলে ইট দিয়ে ভরাট করায় ভোগান্তিতে চরমে পৌঁছেছে। প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইট বিছানো পথ দেখে মনে হবে এটা কোনো ইউনিয়ন পরিষদের রাস্তা, কিন্তু না, এটা ঝিনাইদহ যশোর আঞ্চলিক মহাসড়কের চিত্র। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী অংশের 31 কিলোমিটার রাস্তার পিচ উঠে গেছে সেই কবে। ছোট বড় গর্ত আর ধুলার অত্যাচারে চলাচলকারীদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আমাদের এই বিশ্ব রোডে জীবনে কোনদিন আমরা সলিং দেখিনি। এই সলিং হওয়ার কারণে প্রতিদিন প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার তালে আছে। রাস্তা ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, রাস্তায় চলাচলের অনুপযোগী। রাস্তার দুর্ভোগের কারণে, ভাঙাচুরের কারণে গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে, এতে আরো মানুষের যানজট বাড়ছে। আমাদের গাড়ির পাতি ভেঙে গেল রাস্তা আর কি, মানে কয়েকদিন আগে আমার 5টা পাতি ভেঙেছে। চলাচলের জন্য মাঝে মাঝে দায়সারা মেরামত করা হলেও তা কোনো কাজে আসছে না। অতিরিক্ত ধুলার কারণে অসুস্থ হয়ে পড়ছেন যানবাহনের যাত্রী ও সড়কের দুপারের বাসিন্দারা। এখানে আমরা 4 দোকানে বসতে পারি নিয়ে ধুলো বালির জন্য ব্যয় আমারও বেশি হচ্ছে। ডাক্তারের কাছে যাচ্ছিলাম, সে মাজায় এমন লাগা লাগলো আর একটা গাড়ি সামনেতে উল্টেই গেল। আমরা চাই দ্রুত ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হয়। মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণে কাজ করছে উই কেয়ার প্রকল্প। চলাচল স্বাভাবিক করতে আরো মাসখানেক সময় লাগতে পারে বলে জানালেন প্রকল্প কর্মকর্তা। আমাদের এখানে মূলত 3 ধরনের স্পট আছে। একটা হচ্ছে যেগুলো বড় স্পট, সেগুলো আমরা সলিং এবং এইচবিবি, যেটা ইটের এইচবিবি দিয়ে মেরামত করে দিয়েছি। আর ছোটগুলা যেগুলো পট হোলস, সেগুলো আমরা বিটুমিনাস কাজ করে করছি যেগুলা। আর এখন হচ্ছে বাকিগুলা চলমান আছে। তা আমার ধারণা হয়তো 1 থেকে 1.5 মাসের ভিতরে এটা মোটামুটি রাস্তাটা একদম ভালো পর্যায়ে চলে আসবে। মানুষের জীবনের এই ভোগান্তি দূর করতে সড়ক দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের প্রধানতম নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার রাতে নিজ রাজনৈতিক কার্যালয়ে রাজশাহীর নবনির্বাচিত জিপি ও পিপিদের আলোচনায় তিনি একথা বলেন। এ সময় মিনু দীর্ঘদিনের অপশাসনের কারণে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান। অতিথি পাখির কলতানে মুখরিত লক্ষ্মীপুরে জনেশ্বর দিঘি। দিনভর পাখির কিচিরমিচির শব্দে মুগ্ধ সবাই। স্থানীয়রা ছাড়াও পাখি দেখতে ভিড় করছেন দূর থেকে আসা দর্শনার্থীরা। পাখি সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে কাজ করছে জেলা প্রশাসন। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের এই দিঘিতে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির।
কয়েক হাজার মাইল দূর থেকে আসা এসব পাখি মোহনীয় করে তুলেছে প্রকৃতি ও পরিবেশ। দিঘির আশপাশ এখন অতিথি পাখির নির্ভয় বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। এসব পাখির দল বেঁধে উড়াউড়ি আর ডুব সাঁতারের মুহূর্ত মুগ্ধতা ছড়াচ্ছে দর্শনার্থীদের মনে। পানিতে প্রায় অর্ধশতাধিক বাঁশ ফেলে পাখিদের বসার ব্যবস্থা করে দিয়েছেন দিঘির ইজারাদার। এলাকাবাসীর পক্ষ থেকে যাদের পুকুরটি আছে তারা পাখির জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, যাতে তারা বুঝতে পারে। আসার পর আমাদের এখানের লোকজন আমরা সচেতন আছি যেন কোনো মানুষ এটা ক্ষতি না করতে পারে। আজকে কয়েক বছর থেকে আমাদের এখানে আসি, আমাদের এখানে এলাকার লোকজন কেউ ডিস্টার্ব করে না। আমি এরা এখানে আসি, বসে সারাদিন থাকে, আবার সন্ধ্যা হলে চলে যায়, রাত্র প্রভাত হওয়ার আগেই আবার এখানে আসি অবস্থান নেয়। আমাদের এলাকার স্থানীয় যারা মানুষ সবাই এগুলোকে আসলে পাহারা দিয়ে, বা কেউ যদি শিকার করতে না পারে, ডিল যেহেতু না মারে, সবাই এগুলো পাহারা দিয়ে রাখে আর কি। এসব পাখি শিকার বন্ধ ও এলাকাটিকে সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় কিনা এ নিয়ে কাজ করছে প্রশাসন। যাতায়াতের রাস্তাটি সুগম নয়, তো এটি আসলে পর্যটনের ক্ষেত্রে একটি বড় বাধা। আমরা যে কোনো সময় যদি কোনো কিছুকে পর্যটন বা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের শুরুতে যেটি ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবেন কিনা এবং সেই নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কিনা। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পাখির কলকাকুলিতে ভরে থাকে জনেশ্বর দিঘির দুর্গম এই এলাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের সময় 3 ভুয়া সমন্বয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর উপশহরের পুলিশ ফাঁড়ির কাছ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রাজশাহী কলেজের পলিটেকনিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় জিমনগর ভবনের সামনে ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেনকে ছাত্রলীগের সদস্য অভিযোগে তুলে নিয়ে যায় ভুয়া সমন্বয়করা। এ সময় তার কাছ থেকে 1.5 লাখ টাকা চাঁদা দাবি আদায় করে তারা। ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ভুয়া সমন্বয়কদের পরিচয় বের করে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজা ইসরায়েলি বর্বর হামলা থামছেই না। গেল 24 ঘন্টায় এসব হামলায় আরো 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে আগামী রোববার গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা থাকলেও তা ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় এই চুক্তি অনুমোদন হওয়ার আগেই হামাস চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে এমন অভিযোগ তুলে মন্ত্রিসভার বৈঠক স্থগিত করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। তবে ওই অভিযোগ নাকচ করে দিয়ে এক বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে অঙ্গীকারবদ্ধ হামাস। ওদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, মূলত অভ্যন্তরীণ চাপেই চুক্তি অনুমোদনের বিষয়টি ঝুলিয়ে দিয়েছেন নেতানিয়াহু। তার জোট সরকারের অর্থমন্ত্রী বেজালেল পদত্যাগের হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেওয়া হলে ইসরায়েলে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই আবারও চীন আমেরিকার বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও তাইওয়ান থেকে আমদানি করা শিল্প প্লাস্টিকের উপর সাময়িকভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে বেইজিং। একই সাথে বলা হয়, চীনকে কোণঠাসা করতে গত বছর মে মাসে চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির উপর অস্বাভাবিক হারে শুল্ক বাড়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এর প্রেক্ষিতেই চীনের এই পদক্ষেপ। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মার্কিন কোম্পানিগুলোর উপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করতে যাচ্ছে শি জিনপিং প্রশাসন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলো 42% শুল্কের মুখোমুখি হতে পারে। তাছাড়া জাপান ও তাইওয়ানের কোম্পানিগুলোর উপর যথাক্রমে 32.6 ও 43.7% শুল্ক আরোপ করা হবে। টাঙ্গাইলে 3 দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসবের শেষ দিন আজ। কালচারাল রিফরমেশন ফোরামের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে চলা এই উৎসবে 42টি স্টল অংশ নেয়।
ভাপা পিঠা, দুধের পিঠা, নকশি, চিতই, পাটিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠা সহ বাহারি সব পিঠার সমারোহ রয়েছে মেলায়। এছাড়া ঐতিহ্যবাহী লাঠি খেলা, মেয়েদের হাডুডু খেলা ও বায়োস্কোপ প্রদর্শনীর পাশাপাশি গ্রামীণ নানা আয়োজন উপভোগ করছেন দর্শনার্থীরা। এই পিঠা উৎসবের মূল আকর্ষণ ঢেঁকিতে চিরাকোটা ও মুড়ি ভাজা। পিঠা কিভাবে তৈরি হয় সেটাও সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন মেলায় আগতরা। আয়োজকরা জানায়, হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ সংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই আয়োজনের মূল লক্ষ্য। এবারে পার্টেক্স খেলার খবর। সেল্টা ভিগোকে 5-2 গোলে বিধ্বস্ত করে কোপা দেলোরের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে কিলিয়ান এমবাপ্পের গোলে 37 মিনিটে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। 48 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। গোল শোধে মরিয়া সেল্টা ভিগোর হয়ে জোনাথন 83 মিনিটে ব্যবধান কমান। ইনজুরির সময়ে মার্কোস এনোলসো সমতায় ফেরান অতিথিদের। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানে জোড়া গোল করেন এন্ড্রিক। এরপর ভালভার্দে পঞ্চম গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তারেক রহমান নিজেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সব খোঁজ খবর রাখছেন, জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক। ধীরে ধীরে উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা না গেলে উদ্দেশ্য ব্যাহত হবে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা, আরও আলোচনার প্রয়োজন আছে উপদেষ্টা আসিফ নজরুল। এবং ঝিনাইদহ যশোর মহাসড়কের 31 কিলোমিটার জুড়ে বিভিন্ন স্থানে গর্ত, চরম ভোগান্তিতে যাত্রীরা, প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।